একটা কথা মিলন, লোকটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। তার কথাকে কিন্তু জোর করে থামাতে ইচ্ছে করে না। এটা খেয়াল করে দেখেছ? আপনাদের মতো হাফ এডুকেটেড মালিক নায়কদের সামনে চোরাবালির ফাঁদ পেতে কৌশলে যাত্রা প্যান্ডেলকে করেছিল কলুষিত। আপনারা কিছু নগদ প্রাপ্তি আর ভোগ লালসায় সেই চোরাবালিতে ঝাঁপ দিয়েছিলেন, যারা তখন প্রিন্সেসের অর্ধউলঙ্গ নৃত্য যাত্রা মঞ্চে আমদানি করেছিল। ও দেখ আজব মানুষ আছে, হাত দেহে মানুষের সব মুহির কথা কয়ে দেয়। বুঝলো? ও সে তোমাকে আবার কি বললো? কাছে এসো। তার আগে বলো কি করে তুমি ওদের সরাবে, বলো না গো। কি করে তুমি ওদের সরাবে, বলো না গো। জমি কেনা তোর জন্য সুখের, তাই এই বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিস। কিন্তু এই মিষ্টি গলায় ঢোকানো কত যে কষ্ট, সে কথা তোকে বলে বোঝানো যাবে না। আচ্ছা রতন ভাই, আপনার মাথায় 2 নম্বরে বুদ্ধি ছাড়া আর কিছু আসে না? না বেয়াদয়ের মতো কথা বলো কেন রঙ্গু? হ্যাঁ, তুমি আমার হতার মধ্যে কথা 2 নম্বরে খুঁজে পেলে? হ্যাঁ, আরে বিয়ে কি 2 নম্বরের জিনিস নাকি? উর্বশীর সঙ্গে কি আপনাদের আগে পরিচয় ছিল? মানে এখানে আসার আগে? এর পরের প্রশ্ন নিশ্চয়ই হবে কোথায়, কিভাবে। দুঃখিত, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। উস্তাদ, উস্তাদ মিষ্টি খান। মেলা দিন হইলি তো খালি আপনাকে তেঁতুল গুলা লেবুর পানি সামনে দিই, ভালো মন্দ তো আর সামনে কিছু দিবের পারিনি। তে আপনি 2 দিলেন উস্তাদ, আমার তো সুই দিলেন। ধন্যবাদ রঙ্গু সাহেব, ঠান্ডা মাথায় কায়দা করে সাইজ করলা না। কিন্তু তোমার যে কোনো তেঁতুল খুঁজতে যেতে হয় না, সেটা মনে করা উচিত ছিল। মনে আছে উস্তাদ? আরে আপনি তো এখন স্টিলের মতো স্ট্রং। লেন মিষ্টি খান, আরো মেলাজন বাকি আছে উস্তাদ। আমি তখন মিষ্টি খেতে পারবো না রঙ্গু সাহেব। তুমি মিস্টার পাবনার ছেলে, অভিজ্ঞ মানুষ, আমাকে মিষ্টি অফার করার আগে তোমার বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত ছিল। ও বুঝেছি, দুধের জিনিস খাইবে চাচ্ছেন না। আরে সেই রাত্রি বেলায় দিবেন হলে 2 চুমুক, এখনো কত দেরি আছে। আরে এইরকম এক পাতিল মিষ্টি খালি তো অদম হয়ে যাবেনি। লেন চাঁদনি, এই আমার মিষ্টি খান, তুমি খাও না, আমি তোমার খাওয়া দিচ্ছি না। না আরে না, খাও তো। থাক, আর অভিনয় করা লাগবো না। কোথায় নিজের বিয়ের মিষ্টি খাওয়াবেন সেই খেয়াল নাই, আমার এসে মিষ্টি হাতে তুলে খাওয়াই। রঙ্গু ভাই, তোমার কাছে যে আমি বিচারটা দিলাম, তুমি আমার কি বিচারটা করলা কও? তুমি না কও পাবনার চাউল অন্যায় বিচার করে না? তুমি তো কথাটা কয়াই শেষ, কিন্তু তুমি যাক বিয়ে করবে চাও, সে যদি বিয়ে করতে রাজি না হয় আমি কি করব কত? কেন রাজি হবে না? এতদিন ধরে কি তাহলে সে আমার মনটা নিয়ে খেলা করছে? এই অন্যায়টার তুমি বিচার করবে না? আমি যদি তোমার বোন হইতাম তাহলে তুমি বিচার করতে না? এই তো তুমি আর একদিন কথা কয়ে দিলে তো আমাকে দুর্বল করি। আসলে তুমি মিষ্টিটা খাও, আর কাইদে না মিষ্টিটা খাও, আমি দেখতেছি। আমি আইসক্রিম ম্যানেজারের সাথে যাই কথা কব। চল।
রতনদা, কি ব্যাপার মনীষা? তোমার জন্য রাখছি। আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, রঙ্গু তো আমাকে এরকম একটা মিষ্টি দিয়ে গেল, আর তুমি নিজে না খেয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছো। হ্যাঁ, আশ্চর্য কথা। এত আশ্চর্য হওয়ার কি আছে? তুমি খাইলে আমার ভাল লাগবে, তাই নিয়ে আসছি। হ্যাঁ, তুমি নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসো। হ্যাঁ, এটা কি ধরনের ভালো লাগা? এটা একটু বোঝার চেষ্টা করলেই তুমি বুঝতে পারবা। তখন দেখবা নিজে না খায় অন্যের খাওয়ানোর মধ্যে কি মজা। ধরো, দিদি, বস। দিদি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সময় হবে? তুই এত সাহেব হলি কবে থেকে রে? একেবারে বইয়ের ভাষায় কথা বলছিস। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। বাহ, আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? নিজেকে তো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। দিদি, বিষয়টা তুমি হালকা করে দেখো না। ঠিক আছে, দেখলাম না। বল, কি তোর গুরুত্বপূর্ণ কথা? দিদি, যতদূর জানি দিনী ও সবুজ অপেরার গড়ার পেছনে তোমার অনেক বড় ভূমিকা ছিল। তোমরা কয়েকজন যদি তখন কর্তার পাশে এসে না দাঁড়াতে, তবে কর্তার পক্ষে দল বাঁধা সম্ভব হতো না। ধুর, কে বলেছে তোকে এসব কথা? আমাদের কি এমন ক্ষমতা ছিল? কর্তার টাকা ছিল, অভিনেতা হিসেবে বড় একটা জায়গা ছিল যাত্রা জগতে। আমরা না থাকলেও কর্তার দল বাঁধতে কোনো অসুবিধা ছিল না। দিদি, এসব তোমার অভিমানের কথা। টাকা আর ক্ষমতা থাকলে ব্যবসা খোলা যায়, যাত্রা দল বাঁধা যায় না। সে সময় কাদের মাস্টার, তুমি, উর্বশী যদি না চুপ থাকতে। করতে সুচিত্রা, ওসব পুরনো কথা বাদ দে। ওসব পুরনো কথা মনে করতে চাই না। কি বলতে এসেছিস বল। বলছিলাম উর্বশীর কথা। তার সাথে এমন আচরণ করা কি ঠিক হচ্ছে কর্তার? সেই কথাটা আমাকে জিজ্ঞেস না করে কর্তার কাছে গিয়ে জিজ্ঞেস কর। কর্তাকে সে কথা অনেকবার বলেছি, কর্তা তো শুনতেই চায় না। বলতে গেলেই অনেক ক্ষমতাধারী মালিক হয়ে যায়। কিন্তু দেখো, উর্বশীর প্রতি কেমন অন্যায় করা হচ্ছে। এতদিন দলে কাজ করার পর এভাবে যদি একঘরে হয়ে থাকতে হয়, নির্বাসনে থাকতে হয়, উর্বশীর কষ্টটা একবার চিন্তা করো দিদি। তুই হঠাৎ করে তার কষ্ট নিয়ে এত উতলা হচ্ছিস কেন? সবারই একই কথা। আমি কি উর্বশীর শত্রু? সহকর্মী হিসেবে আমার কি কোনো মায়া থাকতে পারে না? আমি মানুষটা কি এতই খারাপ দিদি? শোনো দিদি, সিনেমার শুটিং থেকে ফিরে আমারও 2-3টা দিন এমনভাবে কেটেছে। তখন বুঝেছি এর কত জ্বালা। আমরা সবাই রিহার্সেল করছি, পালার জন্য প্রস্তুত হচ্ছি, যাত্রা পালার ভালো মন্দ নিয়ে কথা বলছি, আর ওই একটা মেয়ে, তাকে সবাই দূরে সরিয়ে রেখেছে, যেন উর্বশী অস্পৃশ্য কেউ। কিন্তু যার পক্ষ নিয়ে তুই এত কথা বলছিস, সে নিজেও তো কম রহস্য সৃষ্টি করে রাখেনি। তুই কি জানিস যে লোকটি এখানে এসেছে, তার সাথে উর্বশীর আগে থেকেই পরিচয় ছিল? এসব বিষয় নিয়ে ও কেন কোনো কথা বলে না? কিন্তু ওই লোকটা তো সবার বন্ধু হয়ে গেছে। কর্তাকেও বন্ধু বলে ডাকে, অনেক উল্টাপাল্টা কথাও বলে। সব দোষ শুধু উর্বশীর। তো তুই আমাকে কি করতে বলিস? তুমি কর্তাকে গিয়ে বলো
উর্বশী যদি ভুল করেই থাকে ওকে বকাঝকা যা দেয়ার দিক, কিন্তু এভাবে যেন শাস্তি না দেয়। আচ্ছা, যাত্রার মতো এরকম একটা শক্তিশালী শিল্প মাধ্যম কি তাহলে শেষ হয়ে যাবে? এ ব্যাপারে মানে আপনার মতামতটা কি? তার আগে মিস্টার কালাম, আমার একটা প্রশ্ন উত্তর দিন। প্রশ্নটা কি ব্যক্তিগত না শিল্প সম্পর্কিত? ব্যক্তিগত প্রশ্ন নিয়ে এত ভয় কিসের? সত্যের মুখোমুখি দাঁড়াতে খুব বেশি ভয় করে। আমি আপনার কাছে আমাদের শিল্পের সংকট সম্পর্কে মতামত জানতে চেয়েছি। এখানে ব্যক্তিগত প্রসঙ্গ অবান্তর। শিল্পের সংকট, সংস্কৃতির এই ধারা টিকবে কি নেই কথা জানতে চান? তার আগে বলুন যে এই যাত্রা শিল্প আমাদের সংস্কৃতি বলে স্বীকার করেন কি করেন না? এ আপনি কি উদ্ভট প্রশ্ন করছেন? যাত্রা শিল্প সম্পর্কে যতই প্রশাসনিক জটিলতা থাকুক না কেন, এই শিল্পটি আমাদের সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী মাধ্যম। বন্ধু, এই জন্য তো বলছিলাম মৌলিক প্রশ্নের উত্তর জানাটা খুব জরুরি। আবার কিন্তু আপনি রহস্য সৃষ্টি করছেন। আমি যেটা জানতে চাইলাম সেটা সঠিক কিনা বলুন। যদি বলি ঠিক না, প্রমাণ করুন। শুনুন কালাম সাহেব, একবার কি ভেবে দেখেছেন আমাদের দেশে যাত্রা শিল্প নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়? নিশ্চয়ই জানেন, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে ভাবুন, এটাকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে কি মেনে নেওয়া যায়? সংস্কৃতির অংশ হিসেবে যদি আপনি মেনে নেন, তাহলে কোন মন্ত্রণালয়ে যাওয়া উচিত? সংস্কৃতি মন্ত্রণালয়, যেখানে নাটক আছে, ফিল্ম আছে। কিন্তু আমাদের যাত্রা শিল্পটাকে নিয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ওই যে আইন শৃঙ্খলা, চোর ডাকাত দমন করে সেরকম একটা মন্ত্রণালয়। তাহলে বুঝুন, এই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। ওই কাল থেকে বলে যাত্রা পালা শুরু করতেছস? জানোই তো, তুই কি শুনছো? তোর খুব বেশি সাহস হয়ে গেছে না? সবগুলারে কিন্তু সাইজ করে দেবো, বাঁচবি না কইলাম। আগুন জ্বালাই দেবো। ভয় দেখাও কেন? এত যদি শক্তি সাহস থাকে তাহলে রাতের আন্ধারে মুখ ঢেকে ভয় দেখাতে আসো কেন? আসো, দিনের আলোতে আসো। আচ্ছা, যাত্রা গানে তোমাদের এত ভয় কেন? গান শুনলে তোমাদের শরীরে এত জ্বালা ধরে কেন? হ্যাঁ, অন্ধকারের বাদুরের মতো থাকো। ভয় দেখাও, ভয়, জুজুর ভয় দেখাও। এই গ্রামে যাত্রা গান হইব, পারলে ঠেকায়। ওই দত্ত, ওই তোর গান করে সরে গেছে। এই এই আরো গান করবি? এই বেটা কো, এই আরো গান করবি? এই ওই টিপা মারবা। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ কাম করব। এই গ্রামে যাত্রা গান সবই হইব, হইব, হইবই হইব।
কি ব্যাপার উর্বশী, এত সকাল সকাল ঘুম ভাঙলো যে? আমি তো রাজ্যকে পালা গাইনি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। কেমন হলো পালা? ভালোই বলতে হয়, মন্দ না। তবে আমার মনে হয় মানসিক অশান্তি না থাকলে পালাটা আর ভালো হতো। তবে তোমাদের জ্যোৎস্না রানীকে অসাধারণ মনে হচ্ছে, উনি একজন অসাধারণ শিল্পী। তো ওই কালাম সাহেবকে তেমনটা আমার মানে ততটা উজ্জ্বল মনে হয়নি। দর্শক কেমন ছিল? ভালো, খুবই ভালো। তবে আমি তো সত্যি অবাক হয়ে গেছি যে এখনো দর্শকরা এরকম মুগ্ধ হয়ে অভিনয় দেখে। চাঁদ বদন বাবু সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। তুমি পালা দেখতে গেলে না কেন? দেখাটা নিশ্চয়ই কোনো নিষেধাজ্ঞার মতো পড়ে না? কষ্ট হয় যে, নিজের প্রতি অবহেলাটা বড় বেশি চোখে পড়ে। মনে হয় আয়নার সামনে নিজে নিজেকে দেখছি। জি বাবু, শোনো, আজকে ওই যাত্রা শিল্পীদের জন্য খুব ভালো করে রান্নার আয়োজন করবে। জি আজ্ঞে বাবু। আজ আমার খুব আনন্দের দিন, মনে হচ্ছে যে একটা যুদ্ধ জয় করেছি। এ গায়ের মানুষ গানে বাধা দেবে আমি কখনো বিশ্বাস করিনি। এই গুরুদেব, তুই শুধু শুধু আমাকে একটা ভয় পাইয়ে দিয়েছিলি। না বাবু, আজ আমারও খুব খুশি খুশি লাগছে। আসলে ভয় পাইলেই ভয়, কিন্তু মেরুদণ্ড একবার সোজা করে খাড়াইতে পারলে এমন অনেক ভয় দূর হয়ে যায়। বিষয়টা আজ আমি খুব ভালো মতো বুঝতে পারছি। একেবারে ঠিক। শোন, গানই হচ্ছে মানুষের জীবন। তারা সুখেও গান করে, দুঃখেও গান তাদের সাথী। আর তারা কিনা গানের বিরোধিতা করবে, এটা বিশ্বাস করা যায়? এটা তোকে বুঝতে হবে জায়দুল। সবই বুঝি বাবু, কিন্তু দেশের সবাই তো আর ভালো মানুষ না। এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু দানব লুকায় আছে। আপনি ভালো মানুষ, তাই ওদেরকে দেখতে পারেন না। আমার ভয় হয় ওই দানবদের নিয়েই। দেখতে যে একেবারে পাই না তা ঠিক না। কেন, এবারই তো যাত্রাপালা নিয়ে 2-4 জন দানবের দেখা মিলল। যাত্রাপালায় তারা হাউজি জুয়ার আসর বসাবে। এদেরকে আমি দানবই বলবো গুরুদেব। আসল দানবের সাক্ষাৎ তো আপনি পাননি বাবু। ওরা রাতের আন্ধারে হানা দেয়, একেবারে গানের কথা চেপে ধরে। বিড়বিড় করে কি বলছো গুরুদেব? আমাকে তিরস্কার করছো মনে হচ্ছে। ছি না বাবু, আমি কালকের পালার সংলাপ মনে করার চেষ্টা করছিলাম। আপাতত তোমার সংলাপ মনে করা বন্ধ করো। চলো তো দেখি শিল্পীদের সাথে দেখা করে আসি, একটু ধন্যবাদ দিয়ে আসি। জি, চলো 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 চলো। স্যার একদিন কথা করছিলি। আরে একখান না, তোর যত খুশি কথা তুই আজকে করতে পারিস, বুঝতে পারিস? আমার মেজাজটা আজকে বড় ফুরফুরে আছে। কতদিন পর পালা হলো না, তারপরে গিয়ে ধর একেবারে সেই আগের যুগের নাই, একেবারে হট্টগোল ছাড়া পালা। সেই জন্যই তো স্যার শুভ কথাটা পাইবি চাচ্ছি। শুভ কথা? রঙ্গু, তোর শুভ কথা কিরে? আমার না স্যার, ও তো আমার জিতুর। জিতুর কথা? জিতু না বলে তোরে দিয়ে বলাচ্ছে কিরে? ব্যাপারটা কি? কথাটা জিতুর একার না। ও, তাহলে কি তোকে সকলের দাবি? স্যার, কথাটা আগে কবে দেন। আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা না। কিন্তু কথাটা আসলে কি সেটা তুই বা বলছিসটা কেন? ও তো আমার চাঁদনি আছে না, চাঁদনি না ওই জিতুক তাই বিয়ে করবে স্যার। তা আপনি কি করছেন? বিয়ে মানে? ওকে কি এমন বয়স হয়েছে যে একেবারে বিয়ের রং লেগে গেল, তা আবার যাত্রা দলের মধ্যে? সেসব তাগরে বিবেচনা। ওরা যদি নিজে করে সাওয়ার লোক মনে করে, তাহলে আর আমারে কি করার আছে? আপনি খালি এ ব্যাপারে মতটা জানা দেন। খুব বড় ঘটক হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, তা আমার মতামত নেওয়ার কি আছে? ওই জিতু আমার সাওয়াল না, আর ওই চাঁদনি আমার মাইয়া না, বুঝতে পেরেছিস? তাহলে ধরে নিচ্ছি আপনার এ ব্যাপারে কোনো অমত নেই, তাই তো? তা ধরে নিতে পারো, তবে দয়া করে
ওই দলের মধ্যে ওই বিয়ে শাদীর তাল তুলো না। দল ছুটি হয়ে যাক, তখন যার যা খুশি বিয়ে শাদী করুক, যা খুশি তাই করুক, বুঝতে পেরেছো? ইয়ে, রং লেগে গেছে, বিয়ের একটা হিড়িক পড়ে গেছে, একের পর এক বিয়ে করতে হবে। এই নিউ সবুজ অপেরার শিল্পীদের অভিনন্দন জানানো উচিত, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার মনে হচ্ছে আমি একেবারে যুদ্ধজয়ী। দাঁড়াও, আমিও তোমাকে অভিনন্দন জানাতে এখানে এসে দাঁড়িয়েছি। সত্যি তুমি অভিনন্দন পাওয়ার যোগ্য, কারণ এত বাধা বিপত্তির পরেও তুমি যেভাবে নাছর বান্দার মতো পালাটা শেষ করলে, সত্যি তুমি অভিনন্দন পাওয়ার যোগ্য। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ডাক কালাম সাহেবকে ডাক, জ্যোৎস্না রানীকে ডাক, একটু কথা বলি। বাবু, ওরা সবাই সারা রাত জেগে অভিনয় করেছে তো মনে হয় এখনো ঘুমাচ্ছে। আরে ঘুম না ভাঙলে চলবে, ডাকো ডাক। আরে মিতা, আরে দেখো, এই কদিন তোমার একেবারে খোঁজই করতে পারিনি, এত অশান্তিতে ছিলাম যে খোঁজ নেবো সে সময়টিও হয়নি। শোনো, আজ খুব আনন্দের দিন, তোমার এই মধুর কণ্ঠে আমি গান শুনে আনন্দটাকে আরো গভীর করতে চাই। চলো চলো, এসো। আংটা, ওই গোটা আংটা, জিতু ওই রে, বেলা তো দুপুরে গেল, নাস্তা পানি দে। এতদিন তো তোকে ম্যানেজার পালা বন্ধ রেখে যা খুশি তাই করছে, এখন তো পালা হয়েছে, একটু শিল্পীদের খেদমত করো। এই ব্যাপার বদ্দা, একা একা সাদা কথা বলতেছেন। কালকে রাতে তো বোধ পেটে ওষুধ করে নাই, তাহলে এরকম কথা বলতেছেন কেন? উল্টা পাল্টা কথা বলার আগে নিজের অবস্থানটা একটু বিবেচনা করে রতন। তোমার অবস্থা কিন্তু শোচনীয়। তোমার ওই নর্তন কুর্তন ছাড়াই কিন্তু চমৎকার পালা হয়েছে। এখন এই শিল্পী সবুরের সাথে একটু মার্জিতভাবে কথা বলার অভ্যাসটা করা উচিত। আমি তো আপনার সাথে বদ্দা কোনো অমার্জিত হয়ে কথা বলিনি, আমি শুধু বললাম একা একা যে কথা বলতেছেন এটা স্বাভাবিক মনে হচ্ছে না। এই কিসের অস্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, তুমি আমাকে মাতাল প্রতিপন্ন করার চেষ্টা করো না? বুঝতে পারছি, আমার মনে হয় ওই বস্তুটা খাওয়াই আপনার জন্য ভালো ছিল। এমন খেয়ে চুপচাপ দিনটা কাটিয়ে দিতেন, এখন দেখি আবার আগের মতো মূর্তি ধারণ করেছেন। এই আগের মূর্তি বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ, কথা বলতে বলতে তোমার জিহ্বা লম্বা হয়ে গেছে না? সকালে ঘুম থেকে উঠে আংটার কাছে নাস্তা চাচ্ছি, আর এর মধ্যে তুমি কত কিছু আবিষ্কার করে ফেললা। আপনি উত্তেজিত হচ্ছেন কেন বদ্দা? আংটাতে বেশ কদিন ধরে অনুপস্থিত, সেটা তো আপনি ভুলে গিয়েছেন। না এখানে কথাটা বললে আমার অন্য হয়েছে। তো আংটা নাই, তুমি তো নাস্তাটা নিয়ে আসতে পারো, একটা কিছু তো করে খাওয়া উচিত, তাই না রতন? ডোলও বাজাইতে রাজি হচ্ছ না, এখন একটু শিল্পীদের খেদমত করো। হ্যাঁ, আপনি কি আমাকে লেবার হিসেবে ট্রিট করতে চাচ্ছেন বদ্দা? না, কথাটা কিন্তু আমি ভীষণ সিরিয়াস ভাবে গ্রহণ করলাম। একটা কথা বলে রাখি বদ্দা, মানুষের জীবন চিরদিন একরকম যাবে না, সব জায়গায় সাত বদন বাবু থাকবে না, আর এরকম দর্শকও পাবেন না। এখন যদি সম্ভব হয় তাহলে আমি আপনার এই কথার যথাযথ উত্তর দিতে পারতাম। না থাক, আপাতত আমি ম্যানেজার বাবুকে বলে রাখছি। যাও যাও, অগাট ঘাট হয়েছে, অশিল্পী শিল্পী হয়েছে, আরো কত কিছু দেখতে হবে। যেত যেত নাস্তা মানে দে রে। মিতা, এই শুভ দিনে তোমার কণ্ঠে একটা জ্ঞানদাসের পথ শোনাও দেখি। কিন্তু বাবু, আমাদের তো একটু রিহার্সাল করা দরকার। হবে হবে, রিহার্সেল হবে, আমি বেশি সময় নেব না। এত বড় সাফল্যের পরে একটু আনন্দ না হলে কি চলে? কি বলেন আগন্তুক বন্ধু? সবচেয়ে বড় আনন্দ তো যাত্রা মঞ্চেই হচ্ছে। আনন্দে তো আমার অভিনয় করতে ইচ্ছা করছে কালামবাবু। হবে হবে, তাও হবে। আমি শুনতে পেরেছি আপনি সময় উপযোগী পালা লিখছেন, সেটাও মঞ্চস্থ হবে। আগে গায়ের মানুষের মধ্যে নেশাটা জাগিয়ে দেই। ধরো তো বন্ধু, ধরো গানটা ধরো। চান্দু মিয়া, তোমার বন্ধুর হাত থেকে তুমি নিষ্কৃতি পাবে না, গাও। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি
পিরিতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। আমার হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোতার। কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। কি চাস? নতুন করে আবার কি রহস্য সৃষ্টি করতে চাচ্ছিস? না দিদি, কোনো রহস্য সৃষ্টি করতে আসিনি। তোমরা যাকে রহস্য মনে করছো সেই রহস্যটাই আজ খোলাসা করতে চাই। সব কথা তোমাকে খুলে বলবো। আমি আর পারছি না দিদি। ওই অদ্ভুত মানুষটার সাথে আমার কোথায় দেখা হয়েছিল, কি তার পরিচয়, এসব কথা জানার আগ্রহ সবার, আমি বুঝতে পারি দিদি। কিন্তু কিন্তু এই মানুষটা যে কে আমি নিজেও জানি না। শুধু এটুকু বুঝি সে হঠাৎ একদিন হাজির হয়েছিল দেবদূতের মতো, যেমন এখানে এসেছে হঠাৎ করেই। তুই কিন্তু আবারও রহস্যের জাল তৈরি করছিস উর্বশী। না দিদি, যা সত্যি তাই বলছি। নীলাঞ্জনের প্যান্ডেল ছেড়ে যখন পথে গিয়ে দাঁড়াই, ক্ষোভে দুঃখে মনে হয়েছিল সব বন্ধন চিরদিনের জন্য ছিন্ন করে দিলাম সবুজ অপেরার সাথে। সত্যি বলতে কি দিদি, ইচ্ছা ছিল ধুলসুরার ওই মানুষটার সাথেই চলে যাব। কিন্তু সেও তো পালিয়ে গেছে কাউকে কিছু না বলে। তবুও ধুলসুরার পথেই রওনা হলাম। কিছু দূর গিয়ে মনে হলো সে যদি আমাকে প্রত্যাখ্যান করে, যার সাথে একটি দিন একটি বারের জন্য কথা পর্যন্ত হয়নি, আমি আমি কোন ভরসা তার কাছে যাচ্ছি? ভীষণ অসহায় বোধ করলাম। কিন্তু কিন্তু কিছুতেই আর ফিরতে ইচ্ছে হলো না সবুজ অপেরায়। বাবার মুখটা মনে পড়ল। সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। কিন্তু কে জানতো তখন এই অভাগী তার ফিরে যাবার সমস্ত ঠিকানা খুইয়ে পথের মানুষ হয়েছে সেই কবেই। বাড়ির আঙিনায় যখন গিয়ে পৌঁছালাম, আমার পরিচিত গ্রাম, উঠোন সবকিছু যেন পর হয়ে গেছে। আঙিনাটা ফাঁকা, শূন্য ভিটে, ঘরটাও নেই। প্রতিবেশীর কাছে জানলাম সৎমা বাবাকে সবকিছু বিক্রি করিয়ে এলাকা ছেড়েছে। চোখে তখন অন্ধকার দেখলাম। ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ, কোথায় যাব? প্রতিবেশীর কাছে আশ্রয় চেয়ে পেলাম না। যাত্রা দলের মেয়েকে বাড়িতে আশ্রয় দেওয়া তো চলে না। লজ্জায় কষ্টে আবার রওনা হলাম। বাস স্ট্যান্ডে যখন পৌঁছালাম, তখন সূর্য প্রায় ডুবে এসেছে। একটা বেঞ্চে গিয়ে বসেছিলাম। কতক্ষণ কে জানে। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দেখলাম মনে হলো কিছু হয় না, আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। আমার বুদ্ধিতে কাজ করছিল না।
আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম। জ্ঞান হবার পর নিজেকে আবিষ্কার করলাম একটা চৌকিতে শোয়া অবস্থায়। চোখ খুলে তাকাতেই প্লিজ ভয় নিয়ে বসি, ভয় নেই, তুমি বিশ্রাম করো, তোমার শরীরটা প্রচন্ড দুর্বল, প্লিজ বিশ্রাম করো। এমন পাগলামো কেউ করে? তোমার মতো মেয়েদের জন্য মানুষের সমাজটা যে কতটা ভয়ের এটা তোমার আগে বোঝা উচিত ছিল। নিউ সবুজ অপেরা থেকে আসার আগে এই ব্যাপারটা তোমার বোঝা উচিত ছিল। প্লিজ প্লিজ প্লিজ। কতদিন এমন অচেতন অবস্থায় ছিলাম মনে নেই। জ্ঞান ফিরে পাবার পর দেখি লোকটি আমাকে পরম মমতায় প্রশ্ন করছে। সবকিছুই আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আপনি কে? আমি কোথায়? তুমি যেখানেই আছো তুমি আপাতত নিরাপদ, নিশ্চিন্তে থাকো। আপনি আমাকে চেনেন? আমি তো আপনাকে কখনো দেখিনি। এই প্রশ্নটা এখন থাক, তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই এখন বেশি জরুরি। ভালো থাকো।
যা ঘটে চলেছে তা কি আর গণনা করে দেখার প্রয়োজন আছে? এমনিতেই তো দিনের আলোর মতো সব দেখা যাচ্ছে। বাহ, চমৎকার বলেছি তো। এই হলো শিল্পী আর সাধারণ মধ্যে পার্থক্য। সাধারণ মানুষ দেখে চোখ দিয়ে, আর শিল্পী দেখে অন্তর দিয়ে। আপনি কিন্তু এখনো বললেন না আপনি কে, আপনার পরিচয়টা কি, আমাকে চিনলেন কেমন করে? এই প্রশ্নের উত্তর না হয় অজানা রহস্যময় থেকে গেল। আর তোমার শিল্পী মানুষ যদি উদ্ধার করতে পারে এইসব প্রশ্নের ঠিকানা, তাহলে তো মিটিয়ে গেল। আচ্ছা, এখন বলো তুমি কোথায় যেতে চাও? তোমাকে পৌঁছে দিয়ে আপাতত আমার দায়িত্ব শেষ। কোথায় যাব আমি? আমার তো ফেরার সব রাস্তা বন্ধ। এই পৃথিবীতে আমার কি দাঁড়ানোর এতটুকু জায়গা আছে? হতাশ হচ্ছ কেন? মনে শক্তি যোগাও। নিউ সবুজ অপরা আছে না, আমার তো মনে হয় সেটাই তোমার প্রকৃত আশ্রয়। কিন্তু আমি কোন মুখে সেখানে ফিরে যাব? আমাকে যদি তারা আশ্রয় না দেয়? ফিরে গিয়ে দেখোই না, তারা তোমাকে ফেলে নাও দিতে পারে। এত বড় দল, এত মানুষ, কেউ তোমার আপন হয়ে পাশে দাঁড়াবে না? আমার তো মনে হয় অনেকেই সে তোমার পাশে দাঁড়াবে। সত্যি বলতে কি দিদি, আপন বলতে তোমার মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠেছিল। কিন্তু তুই তো এখানে ফিরে আসার পর তোকে আমি একটিবারের জন্য দেখতে যাইনি রে। সেও তো আমাকে বেশি ভালোবাসো বলেই দিদি। আচ্ছা, আমাদের দল যেখানে এসেছে সেটা তুই কি করে জানলি? সেও আরেক রহস্য দিদি, আমি কিছুই বলতে পারবো না। লোকটা আমাকে এখানে এনে পৌঁছে দিয়ে আবার চলে গেল। লোকটা কি জাদুকর? কি করে সম্ভব? একটা মানুষ যাকে আমরা কেউ চিনি না, অথচ সে আমাদের পরিচয় এমন করে জানে যে মনে হয় কতদিনের পরিচিত। তোর কথা শুনে আমার তো লোকটাকে রীতিমতো ভয় হচ্ছে। কি ভাবছো রতনদা? মনীষা, অনেক ভেবে দেখলাম সবুজ অফারে আর কাজ করা যাবে না। এইভাবে মান সম্মান নষ্ট করে কাজ করা যায় না। আবার কি হলো নতুন করে? তোমার সাথে সবার এত বাধে কেন রতনদা? তুমিও আমারও দোষ দিচ্ছ মনীষা? হ্যাঁ দিবাই তো, আমি গরিবের ছেলে। ছোটবেলা থেকে একটু ঢোল বাজনাটা শিখেছিলাম, একটু তাল জ্ঞানও ছিল। ওই যোগ্যতার বলে আমি যাত্রা দলের সুযোগ পেলাম। আর ওই ঢোলবাদক রতন হঠাৎ করে ড্যান্স মাস্টার হয়ে যাবে, এটা তো মানুষ সহজভাবে মেনে নেবে না মনীষা। তাই তো মানুষের কত অপমান আমাকে সহ্য করতে হচ্ছে। আমি যাত্রা দল ছেড়েই দেব। কি সব পাগলের মতো কথা কও রতনদা? একসাথে থাকতে গেলে এমন অনেক কথা হয়, মনোমালিন্য হয়, আবার সব ঠিক হয়ে যায়। বাদ দাও তো এসব। আর কি বাদ দিতে বলো তুমি মনীষা? সবুর বদ্ধ আমাকে নাস্তা এনে দিতে বলে, আমি নাকি এখন আংটার জিতুর পর্যায়ে চলে এসেছি। ওই সবুর ভাই তো এরকম করে কথা কয়, আর এই জন্য তো সবাই তার খসাই বলে ডাকে। তার কথা মনে কষ্ট পাওয়ার কিছু নাই। তুমি বলছো কিছু মনে করার দরকার নাই? ঠিক আছে, তুমি যখন বলেছো এবারকার মতো আমি ভুলে গেলাম। মনীষা, শাড়ি পরা আমি তোমাকে মনে হয় ফার্স্ট দেখলাম আর কি। খুব চমৎকার লাগছে কিন্তু।
আর সত্যি কথা বলতে কি তোমার প্রতি আমার এক ধরনের মানে টান হয়ে গেছে। তোমারও হয়েছে আমি বুঝতে পারি, সেজন্যই তো নিজের মিষ্টি গোপনে এসে আমাকে খাওয়া। ও আচ্ছা, ভালো কথা, সেদিনই যে আমাদের মিষ্টি খাওয়ার দৃশ্যটা সাঁতনি তো দেখে ফেলেছিল, সে কি ঘরে তোমাকে কিছু বলেছে? ও কি করবো, অমন মিষ্টি ডিম পরোটা ও কত আগে থেকে তো জিতুর মুখে তুলে খাওয়ায়। বলো কি, এত বড় একটা ঘটনা আমি জানি না? দলের সবাই তো জানে, ওরা তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। আরে কি বলো, আমার ড্যান্সের দলের মেয়ের বিয়ে আর আমি জানতে পারলাম না? তুমি যেই মানুষ নিজের বিয়ের কথাই জানতে পারো কিনা, আর তো ড্যান্সের দলের মেয়ে। মনীষা, তুমি কি আমাকে মিন করে কথাটা বলেছো মনীষা? আচ্ছা মনীষা, আমি তোমার সাথে এরকম অন্তরঙ্গ ভাবে কেন কথা বলি বলো তো? এটাকে কি ভালোবাসা বলে? তোমার কি মনে হয় মনীষা? এই আসো। কি ব্যাপার, আসো। কি ব্যাপার, আসো। কেন, কি হয়েছে? আসতেছি। চলো, এই দাঁড়াও, চলো। আসো। এই যাও, সালাম দাও। কি ব্যাপার আন্টা, তুই কোথেকে গেলি? এই মায়েরা কেডা? আমার বউ। হ্যাঁ, ওই যে বউ, মার তো শরীর খারাপ, মারে দেখতে গেছিলাম, তো বললো মরি না বাঁচি, বিয়া শাদি করস না, বউ দেখা যাবো না, তাই বিয়া করাই দিল, এই জন্য আসতে একটু দেরি হইলো। তুই বিয়ে করছস? অবাক কাণ্ড, কাউরে বলা নাই ক নাই, এই যে সেই যে গেলি তুই, তারপরে বিয়ে করে একবারে বউ নিয়ে আইলি? আমার মত ছিল না ওস্তাদ, মানে জোর করে বিয়া করে দিল। ওস্তাদ খুব বড় ওস্তাদ, আমাকে মালিককে খুব সম্মান করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা দলের সবার সঙ্গে বউয়ের পরিচয় করাই দে। আচ্ছা যা যা, যা। আচ্ছা